নমস্কার, আমি শৈলী রয়েছি গপ্পদীপের আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ আমাদের ভূতের গল্পের তৃতীয় এপিসোড। প্রথম দুটো গল্প কেমন লেগেছে জানাবেন, আর আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের তৃতীয় গল্প, চা বাগানের শীতল রহস্য। কণ্ঠে শৈলী খামরাই ও পূজা জানা। শুরু করা যাক আজকের গল্প, চা বাগানের শীতল রহস্য। চা বাগানের সেই রাস্তাটা সবসময় আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগে। দিনের বেলা যতটা শান্ত আর সবুজ, রাতের বেলা ঠিক ততটাই শীতল, ফাঁকা আর অচেনা মনে হয়। ছিড়াতে আমি শিলচরের দিকে যাচ্ছিলাম। নভেম্বরের শেষ দিক, আকাশে চাঁদ নেই, চারপাশে শুধু গভীর কুয়াশা। বাস থেকে নেমে একটি সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। রাস্তার দুপাশে উঁচু উঁচু চা গাছের সারি, গাছের পাতায় রাতের শিশিরের ফোঁটা জল করছে। দূরে কোথাও শ্রমিকদের কলোনির আলো দেখা যায়, কিন্তু এখানে শুধু এক গাঢ় অন্ধকার আর কুয়াশা। বাতাসে এক ধরনের ঠান্ডা গন্ধ, যেন ভেজা মাটি, শুকনো পাতার ধোঁয়া আর পুরনো কাঠের ঘ্রাণ মিশে আছে। পায়ের নিচে নুড়ি পাথরের কড়মড় শব্দ, আর মাঝে মাঝে ঝিঝি পোকার একটানা ডাক। কিন্তু হঠাৎই বুঝলাম ঝিঝি পোকার ডাকটা কিছুক্ষণ আগের থেকে নেই। চারিদিকে নিস্তব্ধ, যেন কেউ শ্বাস বন্ধ করে শুনছে আমি কি করছি। হঠাৎ বাঁদিকের চা গাছের সারির ভেতর থেকে একটা নরম আওয়াজ পেলাম, যেন পাতার ফাঁকে কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। কেউ কি আছেন ওখানে? ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই, বরং পাতার নড়াচড়া আরো কাছে আসছে। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু অনুভব করলাম আমার পায়ের সঙ্গে পায়ের শব্দ মিশে আরেকটা ধীর ভারী শব্দও আসছে, যেন কারোর পা মাটিতে টেনে টেনে হাঁটার শব্দ। বাগানের মাঝখানে একটা পুরনো কাঠের সেতু আছে। সেই সেতুর নিচে শুকনো নালা, বর্ষাকালে এখানে জল বইতো। আমি সেতুর দিকে এগোতেই কুয়াশার ভেতর থেকে ম্লান একটা লণ্ঠনের আলো ভেসে উঠল। কেউ একজন দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা ধুতি, মাথায় সাদা পাগড়ি, কিন্তু মুখটা পুরোপুরি অন্ধকারে ঢাকা। আমি সাথে সাথে সেখানেই দাঁড়িয়ে গেলাম। আলোটা যেন আমার দিকে এগিয়ে এলো, কিন্তু মানুষটা নড়ছে না, শুধু আলোটাই এগোচ্ছে। আমার বুক ধড়ফড় করছে। সেতুর নিচ থেকে হঠাৎ শো শো ঠান্ডা বাতাস ভেসে এলো, আর তখনই দেখলাম সেই মানুষটার পা নেই। লণ্ঠন হাতে ধরা অবয়বটা ধীরে ধীরে সেতুর ওপর ভেসে উঠল, আর তার লণ্ঠনের আলোয় এক মুহূর্তের জন্য দেখলাম মুখটা যেন পোড়া, কালচে, আর চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত। আমি চিৎকার করার আগেই আলোটা নিভে গেল। সেই পোড়া মুখ, শূন্য চোখের অবয়বটা যখন লণ্ঠন হাতে সেতুর মাঝ বরাবর এসে থামলো, আমার গা হাত একসঙ্গে ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে যেন বুকের ভেতর রক্ত জমে বরফ হয়ে গেছে। আমার শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে আসছিল, আর গলায় যেন কেউ অদৃশ্য হাতে শক্ত করে চেপে ধরে আছে। সেতুর নিচ থেকে আবার শো শো হাওয়া উঠলো, আর হাওয়ার সঙ্গে কানে ভেসে এলো কর্কশ একটা ফিসফিস। তুই চলে যা। কি করব বুঝে উঠতে পারছিলাম না। চোখের সামনে সবকিছু কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছিল। লণ্ঠনের সে ম্লান আলো হঠাৎ তীব্র হয়ে চোখে লাগলো, তারপর আবার নিভে গেল। অন্ধকার আর অন্ধকার। শেষবার যা মনে আছে তা হলো সেই পোড়া মুখটা আমার দিকে ঝুঁকে আসছে, আর তার গন্ধ যেন পুরনো পোড়া কাঠ আর পচা মাটির মিশ্রণ। তারপর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন আমি একটা মাটির ঘরের ভেতর শুয়ে আছি। মাথার পাশে কেরোসিনের লণ্ঠন জ্বলছে। ঘরের কোণে বসে আছেন ৩-৪ জন স্থানীয় শ্রমিক। তাদের চোখে কৌতূহল, ভয় আর অবিশ্বাস একসঙ্গে জমে আছে। বাবু, আপনি ভাগ্যবান। অনেকেই এই সেতুর ধারে গিয়ে আর ফেরে নাই বলে এক বৃদ্ধ শ্রমিক। তার গলার স্বর কর্কশ হলেও চোখে ছিল এক ধরনের উদ্বেগ। আরেকজন বলল, ওটা বহু পুরনো ঘটনা বাবু। এই বাগানের মালিক খুন হওয়া, আগুনে পুড়ে মরার কথা অনেক কাহিনী আছে।
কিন্তু রাতের বেলায় কেউ সেতুর ধারে গেলে সে বাকিটা আর বলল না, শুধু মাথা নিচু করে নিঃশ্বাস ফেললো। আমার পুরো শরীর তখন ঠান্ডায় কাঁপছে, বুকের ভেতর ধকধক শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। আমি বুঝলাম আমি যেটা দেখছি সেটা স্বপ্ন বা মায়া নয়, বরং এই চা বাগানের কোনো কালো সত্য। আমি উঠে বসলাম, মাথাটা এখনো ঝিমঝিম করছে, আমার পোশাক ভিজে গেছে, যেন গভীর কুয়াশার ভেতর থেকে আমি এইমাত্র বেরিয়ে এসেছি। লণ্ঠনের ম্লান আলোয় আমি দেখতে পেলাম ঘরের কোণে বসে থাকা শ্রমিকদের চোখ যেন আমার দিকেই। আমি জানতে চাইলাম, কে কে ছিল উনি? সেতুর নিচে আর আর পোড়ামুখ। বৃদ্ধ শ্রমিকটি গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবু, উনি হলেন এই বাগানের মালিক, নাম সুরেশ রায়। বহু বছর আগে এই চা বাগানে যখন তৈরি হয়, তখন সুরেশবাবু একজন সৎ এবং দয়ালু মানুষ ছিলেন। আর কিন্তু ধীরে ধীরে তার ভিতরে লোভ আর হিংসা জন্মাতে লাগলো। শ্রমিকদের উপরে যেন অত্যাচার শুরু করলেন। তাদের পাওনা টাকা দিতেন না বাবু, আর যারা প্রতিবাদ করত তাদেরকে মারধরও করতেন। একটা সময় তার অত্যাচার এতটাই বেড়ে গেল যে শ্রমিকরা সহ্য করতে পারলেন না। কথাটা শেষ না করে বৃদ্ধ একটু থামলো, যেন কোনো স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে। এরপর সে আবার বলতে শুরু করলো, একদিন রাতে শ্রমিকরা তাকে এই সেতুর নিচেই আটকে ফেলে। তার শরীরে আগুন ধরিয়ে দেয়। সুরেশবাবু বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। সেই দিন থেকেই শোনা যায় সুরেশের আত্মার প্রতি রাতেই সে যেন সেতুর ফিরে আসে। সেতুর পুরনো মুখ আর সেই পুরো মুখ আর শূন্য চোখে সেই সব ছিল। আর মাঝে মাঝে কোনো অপরিচিত মানুষ যারা এই গভীর রাতে এই পথ দিয়ে যায়, তাদের সে তার কাছে টেনে নেয়। বৃদ্ধের কথাগুলো আমার বুকে একটা কাঁটার মতো বিঁধছিল। তার চোখে ভয় আর দুঃখের এক অদ্ভুত মিশ্রণ দেখা যাচ্ছিল। আমি উঠে দাঁড়ালাম। বাইরে তখনও অন্ধকার, কুয়াশা আরো ঘন হয়ে আসছে। আমি আমি চলে যেতে চাই, কোনো মতে বললাম। শ্রমিকরা আমাকে বাগান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিল। আমি তাদের ধন্যবাদ জানিয়ে বেরিয়ে আসলাম। হাঁটতে হাঁটতে মনে হলো যেন কেউ আমাকে পেছন থেকে অনুসরণ করছে। আমি বারবার পেছন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু সেই পচা গন্ধটা, সেই পোড়া কাঠের গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে। আমি যখন চা বাগান পেরিয়ে বড় রাস্তায় এসে পৌঁছলাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি একটা খালি বাস পেলাম আর তাতে উঠে বসলাম। বাস যখন চলতে শুরু করলো, আমি জানালার পাশে বসে বাইরের দিকে তাকালাম। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, এই দুঃস্বপ্নটা শেষ হলো। কিন্তু হঠাৎই বাসের আয়নায় আমার প্রতিফলন দেখতে গিয়ে চমকে উঠলাম। আমার মুখটা কালচে আর ঘোলাটে লাগছিল, আর আমার চোখের জায়গায় শুধু দুটি শূন্য গর্ত। বাসটা তখনও রাস্তা দিয়ে চলছিল। আমি বুঝতে পারলাম আমার ওই চা বাগান থেকে পালানো সম্ভব না। আমি কেবল একটা গল্পের সাক্ষী হয়ে গেলাম, আর সেই গল্পের যার নাম চা বাগানের শীতল রহস্য।